মাত্র 9 মাসের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে মাত্র 3টা ডিভিশন ব্যবহার করিয়া, কোনো বিশাল বিশাল গ্যাস চেম্বার, ইন্ডাস্ট্রিয়াল চুল্লি ব্যবহার না করিয়া 30 লাখ লোক মাইরা ফেলাইলো এবং লুকায় ফেলাইলো। এই কোদার দড়ি ফেলাও বায়া উঠে যায়। গাঞ্জা না খাইলে নাকি প্রগতিশীল হওয়া যায় না। তো গাঞ্জার এই নৌকা কোন পাহাড় তুলিতে নিছিল দেখেছেন? আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না, ট্রেন থেকে পড়ে যাবেন এক্ষুনি। বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের সহযোগী দোসর সিপিবি এবং যারা সচরাচর নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে, যেমন ধরেন সুলতানা কামাল চক্রবর্তী, মতি মাহফুজ, রেহমান সোবান, জাফর ইকবাল, ধ্বজভঙ্গ বুড়া, জেরাই খান পান্না, ফজু পাগলা, বিরানি আলম, মুরগি কবির, তারপরে ব্যাংক ডাকাত মুন্তাসির মামুন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরকম আরও অনেক আছে। এদের চেতনা ব্যবসার একটা মূল উপাদান বা বয়ান হইতেছে 1971 সালে পাকিস্তানি আর্মি 9 মাসে, মানে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে একটা জেনোসাইড বা গণহত্যা করেছে এবং সেই জেনোসাইডে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আর পূর্ব পাকিস্তানের তৎকালীন 7.5 কোটি জনসংখ্যার মধ্যে নাকি 1 কোটি মানুষ ঘর বাড়ি ছাইরা ভারতে আশ্রয় নিয়েছিল। 2 লক্ষ মা বোনকে নাকি ধর্ষণ করেছিল পাক বাহিনী আর তার দোসরেরা। এবং এই সমস্ত অত্যাচার নির্যাতনের পরিণামে ভারত মানবিক কারণে আগায় এসে তৎকালীন পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান চালায়, পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত কইরা আমাদের মুক্ত স্বাধীন কইরা দেয়। এর ফলে আমাদেরকে ভারত মাতার প্রতি চিরকৃতজ্ঞ থাকতে হবে। এগুলো যদি আসলেই সত্যি হয় তাহলে তো আমাদের আসলেই ভারত মাতার প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু উপরে প্রত্যেকটা দাবি ডাহা মিথ্যা, একদম ডাহা মিথ্যা কথা। আমরা ভারত মাতার সোর্স থেকেই আজকের এপিসোডে প্রমাণ করে দেখাবো যে গণহত্যা আর 1 কোটি লোকের ভারতে আশ্রয় নেওয়ার দাবিগুলা ডাহা মিথ্যা। 2 লক্ষ দর্শনের মিথ আমরা আরেকটা এপিসোডে ভাঙবো, এইটাতে না। কারণ এই মিথের সাথে মুজিবের নিজের ভণ্ডামো যুক্ত হইয়া যে কয়জন ধর্ষিতা ছিল তাদের জীবনকে যে দুর্বিষহ করে দিছিল এমনকি স্বাধীন বাংলাদেশে মুজিব সরকার, তাই এটার জন্য আলাদা এপিসোড করা দরকার। আজকের এপিসোডের মূল বিষয় হইতেছে 2 ধাপ্পাবাজি, 71-এর 30 লক্ষ শহীদ এবং ভারতে আশ্রয় নেওয়া 1 কোটি শরণার্থী। এখন প্রশ্ন হচ্ছে, যদি দাবিগুলো মিথ্যা হয়ে থাকে তাহলে এসব বয়ান প্রচার করলো কে, কেনই বা প্রচার করলো? তখনকার আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকরা ভারতের দিল্লি আর কলকাতাতে অবস্থান করে ঘটনাগুলো কভার করতো। ভারতের মিডিয়া এবং ইস্টার্ন কমান্ড তাদেরকে যে সমস্ত প্রেস ব্রিফিং দিত তারা সেটাই পাবলিশ করতো। ভারত মাতার মিডিয়া যে কি মাল সেটা তো আমরা আজকে হারে হারে টের পাইতেছি, তাই না? তো এই কাজে ভারতের লক্ষ্য কী ছিল? ভারতের লক্ষ্যই ছিল এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে কোনো মতে একটা ইউনিটি বা একতার বোধ না থাকে। উপমহাদেশের বহু ভাষাভাষী মুসলমানরা যখন শক্তিশালী হইয়া একসাথে একটা রাষ্ট্র গঠন করে তার বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপায় পড়ে। এখনও দেখেন উপমহাদেশের বিভিন্ন মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ফ্যাসাদ এগুলো লাগায় রাখে। এইটার একটা উপায় হইতেছে ভুয়া অর্থনৈতিক বৈষম্যের বয়ান সৃষ্টি কইরা দেশীয় হলুদ মিডিয়া দিয়া প্রচার করানো। বাংলাদেশি মুসলমানদের পাকিস্তানি মুসলমানদের ঘৃণা করতে শেখানো, পাঞ্জাবি মুসলমানদের ঘৃণা করতে শেখানো, বেলুচ মুসলমানদের ঘৃণা করতে শেখানো, এমনকি তাদের ভাষা উর্দুকে ঘৃণা করতে শেখানো। এখনও দেখবেন যে বিপদগ্রস্ত জাতি যারা একটা গণহত্যা থেকে পালায় বেঁচে বাংলাদেশে আশ্রয় নিছে, সেই রোহিঙ্গা জনগোষ্ঠী, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানি, এটা চেতনাজীবীদের একটা অন্যতম প্রধান কাজ। আর একটা গুরুত্বপূর্ণ প্রোপাগান্ডার কৌশল ছিল আজগুবি কাল্পনিক একটা অত্যন্ত অতিরঞ্জিত অবাস্তব নিহতের সংখ্যা ছড়ানো, যাতে মুসলমানদের মধ্যে চির দুশ্মনী আর ঘৃণা বজায় থাকে, মুসলমানরা যেন একে অপরকে ঘৃণা করে। বাস্তবে ভারতের এই কৌশল কাজও করেছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন 1971-এর চেতনাজীবীদের মতো ইসলামোফোব, ইসলাম বিদ্বেষী খুব বিরল দুনিয়াতে। যতগুলো ইসলামোফোব আছে সব কয়টা শতকরা 100% ভারতের 5 দালাল এবং আওয়ামী লীগের 71-এর চেতনাজীবী। এরা সবসময় 30 লক্ষের জেনোসাইড, 1 কোটি শরণার্থী এইসব ব্যাপারে বয়ান টেনে না পরিবেশ ঘোলা করে সময় অসময়। আওয়ামী লীগের বাইসে থাকার অক্সিজেনে হইতেছে এই বয়ানগুলা। আজকে এই 2টা বয়ানকে চিরতরে জয় বাংলা করে দেওয়া হবে ইনশাল্লাহ। প্রথমে আসি 1971-এর যুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের ব্যাপারে। দাবি করা হয় 1 কোটি মানুষ পাকিস্তানি বাহিনীর আক্রমণে ঘরবাড়ি ছেড়ে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল। তো আওয়ামী লীগের নেতারা কিন্তু শরণার্থী শিবিরে আশ্রয় নেয় নাই। তারা দেশ থেকে পালানোর সময় বিভিন্ন ব্যাংকের ভল্ট ভেঙে ডাকাতি করে কোটি কোটি টাকা নিয়ে ইন্ডিয়া গেছিল। সেসব টাকা দিয়ে কলকাতাতে বাড়ি ভাড়া করে থাকতো, ফ্ল্যাট ভাড়া করে, আর মদ খাইতো, আর সোনা খাইতে কাটকা পাইতো। তো তখন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 7.5 কোটি। বাংলাদেশের গ্রামের সংখ্যা 68,000-এর মতো, আমরা এটা জানি। 7.5 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ নিজের ঘর বাড়ি ছেড়ে রোহিঙ্গা ফিলিস্তিনিদের মতো অন্য দেশের রিফিউজি হিসেবে আশ্রয় নেয়, এটা তো একটা ভয়াবহ ঘটনা। ভারত মাতাও এই সংখ্যা আন্তর্জাতিক মিডিয়াতে সেই সময় তাদের গণমাধ্যম দিয়ে প্রচার করাইছে। তাদের গণমাধ্যম কি জিনিস সেটা তো বুঝেনি।
তো এটা করার পিছনে ভারতের একটা স্বার্থ ছিল। ভারত এই ব্যাপারে আন্তর্জাতিকভাবে প্রচার করিয়া আমেরিকা, ইউরোপের অন্যান্য দেশ থেকে খাদ্য, ওষুধ, সাহায্য, এগুলো অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী গ্র্যান্ট হিসেবে আনতো। এখন শরণার্থীর সংখ্যা, রিফিউজির সংখ্যা যত বেশি দেখাবে, ভারতের লাভ তত বেশি। কারণ একজনের বিপরীতে যদি তারা 100 জনের হিসাব দেখায়, খাবার, টাকা ইত্যাদি নেয়, তাহলে বাকি 99 জনের টাকা খাবার নিজেরা পকেটস্থ করতে পারবে। এখন বলবেন একজনের বিপরীতে 100 জন দেখাচ্ছে, তার চেয়ে বেশি দেখাইছে, তার চেয়ে বেশি দেখাইছে, হিসাব আজকে দেখাই দেবো, আজকের ভিডিওতে দেখাই দেবো। ভারতের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্রেমনাথ হুন, লেফটেন্যান্ট জেনারেল, তার এক সাক্ষাৎকারে ভারতে আশ্রয় নেওয়া রিফিউজিদের আসল সংখ্যাটা বলছেন। জেনারেল হুন কিন্তু কোনো সুশীল বামপন্থী মানুষ না, উনি একজন কট্টর হিন্দুত্ববাদী, যিনি রিটায়ারমেন্টের পর শিবসেনাতে জয়েন করছিলেন, এখন এরপর বিজেপিতেও যোগ দিচ্ছেন। 1999 সালে ভারতের মিডিয়া রেডিফে ওনারা সাক্ষাৎকার নেয়, এই আপনারা সার্চ করে নিতে পারবেন। এই সাক্ষাৎকারে জেনারেল হুন 1971 সালে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের আসল সংখ্যাটা প্রকাশ করছিলেন। সংখ্যাটা হইতেছে 90,000। 90,000, ঠিকই শুনেছেন, 90,000। কই 1 কোটি আর কই 90,000। গ্রামের সীমিত সংখ্যক ব্যক্তি ভারতের গিয়ে আশ্রয় নিয়েছিল। এখন কাঁঠালরানী পতনের পরই তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্তরা, বিপ্লবী জনতার ধাওয়া খাইয়া প্রায় লাখখানেক দুর্বৃত্ত ভারতে গিয়ে আশ্রয় নিছে। কলকাতাত আওয়ামী লীগ আবার অফিস খুলিছে, আরো অনেক দুর্বৃত্ত পলাইতে গিয়ে বিপ্লবী জনতার হাতে ধরা গেছে। কালামানিক তো পলাইতে গিয়ে সর্বস্ব হারায় মনের দুঃখে কলা পাতের উপরে শুয়েছিল। 1971 সালে এখনকার চেয়ে কম সংখ্যক মানুষ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। ভারত মাতা এবং আওয়ামী লীগের প্রোপাগান্ডা কিভাবে 90,000 1 কোটিতে রূপান্তরিত হয় দেখছেন। এইবার আসি দ্বিতীয় বিষয়ে, সবচেয়ে বড় বিষয়, 30 লাখ শহীদ। এখনো অনেকেই বলে, এমনকি যারা আওয়ামী লীগ বিরোধী তারাও বলে যে 71 সালে মুক্তিযুদ্ধ শেষে সোহরাওয়ার্দীর বডিগার্ড যখন 10ই জানুয়ারি 9 মাস পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসে, তখন সে এক বিদেশি সাংবাদিককে নিহতের সংখ্যা 3 লাখ বলতে গিয়ে ইংরেজিতে ভুলে 3 মিলিয়ন বলে। এরপর একবার বলে ফেলার পর সেটা বারবার রিপিট করতে করতে আন্তর্জাতিক মিডিয়াও আনক্রিটিক্যালি, কোনো যাচাই বাছাই ছাড়াই সেই সংখ্যা বিভিন্ন জায়গায় কপি পেস্ট করে প্রিন্ট করে প্রচার করতে থাকে। ইনভেস্টিগেটিভ জার্নালিজমের আইকন সেমর হার্স নামে একজন বিখ্যাত ইনভেস্টিগেটিভ জার্নালিজমের আইকন আছে, এ ব্যাপারে অনেক লিখছেন এবং তার গ্রাউন্ড ব্রেকিং সব ইনভেস্টিগেশন রিপোর্ট, যেগুলো সবগুলো মেজর নিউজ মিডিয়ায় আলসেমি করে কপি পেস্ট করে অসংখ্য বয়ানকে তথ্য প্রমাণ সহ রিপিউট করছে। এখন যারা বলে সোহরাওয়ার্দীর বডিগার্ড 3 লাখ বলতে গিয়ে 30 লাখ বলছে, তারা ওই 3 লাখ সংখ্যাটাই বা কোন সার্ভের ভিত্তিতে পাইছে? যদি এটা জিজ্ঞেস করেন এই ব্যাপারে কোনো জবাব পাবেন না। ঘুরে ফিরে কিছু পেপারে কপি পেস্ট করে কিছু আর্টিকেল বড় জোর দেখাবে, যেসব আর্টিকেলে কোথাও কোনো ধরনের ফিল্ড সার্ভের কোনো রেফারেন্স থাকে না। এখন এটা মানলাম যে সোহরাওয়ার্দীর বডিগার্ড মূর্খতা ছিল, তো কয়েকবার ফেল করে ক্লাস 10 পাস করছে, ম্যাট্রিক পরীক্ষায় নকল করে পাস করতো আর অন্যদেরকে নকল করতে উৎসাহ দিত। সে লাখকে ইংরেজিতে মিলিয়ন বলছে। এখন প্রশ্ন হচ্ছে 3 লাখ সংখ্যাটাও তো 30 লাখের মতোই ভিত্তিহীন, বাইরে একটা সংখ্যা। যারা এই সংখ্যা প্রচার করে তারাও তো আজগুবি একটা সংখ্যা প্রচার করে। এবার আসেন আসল সংখ্যা কত ছিল সেটা বের করা যাক। আস্তে আস্তে সব রেফারেন্স দেখাইতেছি। প্রথমত 3 লাখ সংখ্যা নিয়ে একটা রেফারেন্স দেখাই। 71 সাল নিয়ে সবচেয়ে বেশি স্কলারলি বই হইতেছে লিসন আর রোজের। বইয়ের নাম হইতেছে ওয়ার অ্যান্ড সেসেশন, পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ। 1991 সালে পাবলিশ হয় বইটা। এখানে 2 জন লেখক এই বইতে দেশগুলোর সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট রিভিউ করছেন এবং 3 দেশের 71 সালে ভূমিকা রাখা সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইন পার্সন সামনাসামনি সাক্ষাৎকার নিয়েছেন। এই সমস্ত তথ্য প্রমাণ তারা বিশ্লেষণ কইরা এই বইটা লিখছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রামাণ্য বই। এই বইয়ের লেখকেরা 71 সালে বাংলাদেশে যুদ্ধের নিয়ন্ত্রণ করা 2 জন অত্যন্ত সিনিয়র ভারতীয় সাক্ষাৎকার নিছেন, যেখানে তাদের জিজ্ঞেস করা হয় 71 সালে নিহত বাঙালির সংখ্যা কত। একজন ভারতীয় উত্তর দেয় 3 লাখ, কারণ সে টের পাইছিল এই ঘাঘু লেখকদের কাছে 30 লাখের মতো অবাস্তব হাস্যকর একটা সংখ্যা বেচা যাবে না। সে অন্য প্রচলিত সংখ্যা 3 লাখ বলে দেয় ফট কইরা। মজার ব্যাপার হচ্ছে ওই ভারতীয় যখন 3 লাখ বলে, তার পাশে বসে থাকা আরেকজন ভারতীয় তার দিকে কটমট করে তাকায়, সংখ্যা বাড়ায় এটা বোঝানোর জন্য। এরপর প্রথম ভারতীয় এক ধাক্কায় তার সংখ্যা বাড়ায় 5 লাখ বলে ফেলে। মানে মাথায় যা আসে সেটাই ফসাদ করে কয়া দেয়। তো ইন্ডিয়ান প্রোপাগান্ডা কি মাল সেটা তো আজকাল জাতি ভালো করে বুঝছে। মেন স্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত একটা ঘটনার ছবি আর একটা ঘটনার ছবিগুলো চালায় দেয়। এইখানে লেখক 2 জন সেই ঘটনার বিবরণ লিখছেন এবং মতামত দিচ্ছেন, এবং হতাহতের সংখ্যা যাই হোক, এর মধ্যে অনেক প্রশ্ন আছে, যেমন কতজন যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, কতজন বিহারি ছিল, অবাঙালি মুসলমান ছিল, এর মধ্যে কতজন পাকিস্তানি বাহিনীর হাতে, কতজন ভারতীয় বাহিনীর হাতে, কতজন মুক্তি বাহিনীর হাতে মারা গেছে, বা পাকিস্তানি বাহিনীর কতজন মারা গেছে, রাজাকার কতজন মারা গেছে। এবার একটা মজার ভিডিও দেখেন মুক্তি বাহিনীর সাথে ভারতীয় ইনস্ট্রাক্টররা কিরকম ব্যবহার করতো। এদিকে সাহেব দেখে দেন। দেবো এটাকে টানো,
हाथ इधर रख चलो हाँ बस बस টাইগার হাত হ্যাঁ এর হচ্ছে দূরের দুশ্মনের জন্য দূরের দুশ্মনের জন্য কি হয়েছে চলো শীষ লাগাও ঠিক জগো সামনে ডানা শত্রু পিছনে শত্রু ডানা শত্রু পিছনে শত্রু বা শত্রু পিছনে শত্রু ডানা শত্রু পিছনে শত্রু। এই হচ্ছে জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ, আনিসুল হকের তৈরি করা মিথিক্যাল মুক্তি বাহিনীর আসল হাল। আর এটা নিয়ে ফজু পাগলা ধ্বজভঙ্গ বুড়া জেরে খান পান্না এসব শোনা গেছে মুক্তিযোদ্ধার মতো লাফালাফি। 2023 সালে গাজার যুদ্ধে ইসরায়েল প্রায় 2 বছর ধরে গাজার উপরে ব্যাপক এরিয়াল বোম্বিং করছে। গ্যাস চেম্বারের পর এরিয়াল বোম্বিং হচ্ছে সবচেয়ে বড় এফিশিয়েন্ট মেথড অফ জেনোসাইড। যুদ্ধ বিমান থেকে 1000 বা 2000 পাউন্ডের একটা বোমা একটা ঘনবসতিপূর্ণ এলাকায় ফেললে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, অসংখ্য মানুষ হতাহত হয়। ভিয়েতনাম যুদ্ধের 10 বছরে 1965 থেকে 1975 পর্যন্ত চলছে। আমেরিকার রেকর্ড অ্যামাউন্ট এরিয়াল বোম্বিং করছে। সমগ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার মতো একটা ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট যারা যুদ্ধের সব ফ্রন্ট মিলায় জার্মানি, জাপান, ইতালি সবার বিরুদ্ধে মোট 21 লাখ টন বোম ফেলছে বিমান থেকে। সেখানে শুধু ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা কত বোম্বিং করছে জানেন? কত করছে বোম্বিং? 70 লাখ টন। সেটা করার পরে ভিয়েতনামের সিভিলিয়ান ক্যাজুয়ালিটি ছিল 3 থেকে 4 লাখ। ভিয়েতনামও বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ। ইসরায়েল গাজার মতো ঘনবসতিপূর্ণ একটা জায়গাতে প্রায় 2 বছর ধরে ব্যাপক এরিয়াল বোম্বিং কইরা প্রায় সব বিল্ডিংকে ধ্বংসস্তূপে পরিণত করছে, আপনারা দেখছেন চোখের সামনে। এরপরেও গাজার হেলথ মিনিস্ট্রির হিসাবে গাজাতে 2 বছরে নিহতের সংখ্যা 70,000-এর মতো। প্রথম বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ব্লাডিয়েস্ট রক্তাক্ত যুদ্ধ ছিল ফ্রান্সে ভার্ডুনের যুদ্ধ। ভার্ডুনে জার্মানরা প্রথম দিন ফরাসি পজিশনে 10 লাখ আর্টিলারি শেল নিক্ষেপ করছিল। 10 লাখ, 1-2 হাজার না, 10 লাখ একদিনে। পুরা যুদ্ধের 2 পক্ষ মিলে 4 থেকে 5 কোটি খালি আর্টিলারি শেল নিক্ষেপ করছে। কত কোটি কোটি রাউন্ড রাইফেল আর মেশিন গানে গুলি খরচ করছে সেটার তো হিসাবই নাই। ভার্ডুনের যুদ্ধে জার্মান সৈন্যর ক্যাজুয়ালিটি বা নিহত হয়েছে 1.5 লাখ, ফরাসি হতাহতের সংখ্যা 1.5 লাখের মতো। সেখানে পাকিস্তান পুরা 9 মাসের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে কোথাও কোনো ধরনের এরিয়াল বোম্বিং না কইরা 30 লাখ বা 3 লাখ মাইরা ফেললো। এই কোদার দড়ি ফেলাও বায়া উঠে যায়। ওই মূর্খ সোদা বাঙ্গু প্রগতিশীলদের এই সমস্ত বয়ান শুনলে আসমানে উঠে যেতে ইচ্ছা করে। পাকিস্তানের মতো একটা তৃতীয় বিশ্বের দেশ মাত্র 9 মাসের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে মাত্র 3টা ডিভিশন ব্যবহার করিয়া, কোনো বিশাল বিশাল গ্যাস চেম্বার, ইন্ডাস্ট্রিয়াল চুল্লি ব্যবহার না করিয়া 30 লাখ লোক মাইরা ফেলাইলো এবং লুকায় ফেলাইলো। গাঞ্জা না খাইলে নাকি প্রগতিশীল হওয়া যায় না। তো গাঞ্জারের নৌকা কোন পাহাড়তলিতে নিছিল দেখেছেন? কেউ প্রশ্ন করে নাই, কেউ প্রশ্ন করে নাই, কাউরে প্রশ্ন করতে দেয় নাই। এরাই প্রগতিশীলতা, এরাই মুক্তিযুদ্ধের চেতনা। এবার আসি তাহলে কি 71 সালের নিহতের সংখ্যা নিয়ে কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রিপোর্টই নাই? সৌভাগ্যক্রমে আছে, এবং সেই রিপোর্ট একদম রেফারেন্স ডিভাস্টেটিং একটা রিপোর্ট রে ভাই। হ্যাঁ, উইলিয়াম ড্রামন্ড, যিনি একজন বিখ্যাত আমেরিকান সাংবাদিক। এই ড্রামন্ড সাহেব এখনো বেঁচে আছেন, যে কেউ তার থেকে এটা ভেরিফাই করতে পারবেন। উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের প্রফেসর বর্তমানে। পেশাগত জীবনে লস অ্যাঞ্জেলস টাইমসের সাথে ছিলেন ডেমোক্রেট। প্রেসিডেন্ট জিমি কার্টারের সময় উনি অ্যাসোসিয়েট প্রেসের সেক্রেটারি ছিলেন। অত্যন্ত সম্মানিত রেসপেক্টেড একাডেমিশিয়ান এবং জার্নালিস্ট। 1972 সালের 6 জুন বিলাতের গার্ডিয়ান পত্রিকা ঢাকা থেকে পাঠানো ওনার সেই রিপোর্টটা ছাপে। রিপোর্টের নাম ছিল দ্য মিসিং মিলিয়ন্স। ড্রামন্ড যুদ্ধের পর বাংলাদেশের গ্রাম পর্যায়ে অসংখ্যবার ভ্রমণ কইরা গ্রামের মানুষজনের সাথে এই ব্যাপারে কথা বলেন। এছাড়া সরকারি বিভিন্ন মানুষের সাথেও ব্যক্তিগতভাবে কথা বলেন। উনি লিখছেন ইংরেজিতে, মাই জাজমেন্ট based on numerous trips around Bangladesh and extensive discussion with many people at the village level as well as in the government is that 3 million death figure is an exaggeration so gross as to be absurd. তার মানে উনি বলতেছেন যে আমি বিভিন্ন সরকারি লোক এবং গ্রামের লোকদের সাথে আলাপ সালাপ কইরা যেটা বুঝতে পারছি যে এই 30 লক্ষ নিহতের সংখ্যা এত বেশি বাড়ায় বলা যেটা এটা অসম্ভব এবং ভুয়া একটা সংখ্যা। এরপরে উনি মুজিবের নিহতের সংখ্যা নিয়ে একটা সার্ভের কথা প্রকাশ করেন। মুজিব 72 সালে দেশে এসে 30 লাখ নিহত বলার পর একটা সরকারি উদ্যোগ নিয়েছিলেন নিহতদের আসল সংখ্যা বের করার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের তৎকালীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক থানায় পুলিশের মাধ্যমে একটা রিপোর্ট পাঠাইতে। ওই থানায় 9 মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে। মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দেখে স্বাভাবিকভাবেই
সেটাকে ধামাচাপা দেয়। বিল ড্রামন্ড একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে। সংখ্যাটা কত? কত সংখ্যাটা? আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না, চেয়ার থেকে পড়ে যাবেন এক্ষুনি। কত? 3 লাখ, 1 লাখ, 30,000, 10,000? না, কোনোটাই না। 2,000, 2,000, 2,000। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2,000। এই রিপোর্টটা এখনো আছে, যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন, স্পষ্ট লেখা আছে। ইংরেজি যেহেতু কইছে সেটা ঠিকই কইছে। সিন্স দ্য 3rd week of March, when the Inspector General's office in Bangladesh, Home Ministry began its field investigations, there have been about 2,000 complaints from citizens about death at the hand of Pakistani army. তার মানে সারা বাংলাদেশে পুলিশের কাছে পাকিস্তানি আর্মির হাতে মারা গেছে এরকম অভিযোগ জমা পড়ছিল মাত্র 2,000 জনের। ড্রামন্ড এখনো বেঁচে আছেন, তার থেকে এটা কনফার্ম করতে পারবেন। এখন তাইলে আমাদের করণীয় কি? কিভাবে আমরা আজকে বর্তমানে একটা ডিটেল কম্প্রিহেন্সিভ ফিল্ড সার্ভে করে এই ব্যাপারে চিরতরে মীমাংসা করে আওয়ামী লীগের জন্মের মতো জয় বাংলা করতে পারি? প্রথমে আমাদের বের করতে হবে দেশের 68,000 গ্রামে জনপদের মধ্যে কোথায় কোথায় পাকিস্তানি আর্মির বেস ক্যাম্প ছিল। এটার সংখ্যা খুব বেশি হওয়া কথা না। পাকিস্তানের মাত্র 3টা ডিভিশন সৈন্য দেশে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে ছিল। এরপরে বের করতে হবে 9 মাসে পাকিস্তান আর্মি দেশে কয়টা গ্রামে কখন কবে রেড দিছে। পাকিস্তানও এই ব্যাপারে আমাদেরকে হেল্প করতে পারে, চাইলে তারা করবে। আমরা দরকার হলে ক্রস চেক করে নেব কতজন সৈন্য সেই রেডে অংশ নিছে। সেটা কি একটা স্কোয়াড, মানে 9 থেকে 10 জনের ইউনিট ছিল, নাকি একটা প্লাটুন ছিল, মানে 30 থেকে 35 জনের? কতক্ষণ ছিল, কতজনকে ওই গ্রামে গুলি করে মারছে, তাদের অ্যামিনেশনের হিসাবপত্র আছে কিনা, কতগুলো অ্যামিনেশন খরচ হয়েছে। এইসব ব্যাপার বের করা তো খুব কঠিন কোনো কাজ না, কারণ বাংলাদেশের মতো ঘনপরিচিতিপূর্ণ ভূখণ্ডে একটা গ্রামে আর্মি অপারেশন চালায় কিছু মানুষ মেরে চলে যাওয়ার পর বাকি সবাই ফিরে এসে নিহতদের দাফন কাফন করতো। হিন্দু হইলে লাশ সনাতন রীতিতে সৎকার করতো। আই উইটনেস এবং সার্ভাইভারদের কাছ থেকে একদম পিন পয়েন্ট নিহতের সংখ্যা নিয়ে 9 মাসে সবগুলো এলাকার নামের পাশে নিহতের সংখ্যা লিখে যোগ করে মোট সংখ্যা বের করা খুব কঠিন কিছু কাজ কি না, করো না। কিন্তু এটা করবে না কেন? কারণ এই যে ফাপড় নেওয়া, এটা তো ফাঁস হয়ে যাবে, মিথ্যা কথা ফাঁস হয়ে যাবে। এই কাজ এখনো করা সম্ভব, কারণ 71 সালে জীবিত প্রাপ্তবয়স্ক বহু মানুষ এখনো জীবিত আছে। এরকম রেড প্রত্যেক গ্রামে তো হয় নাই। দেশে 68,000 গ্রামের মধ্যে অতি অল্প সংখ্যক গ্রামেই হয়েছে। তার উপরে এক গ্রামে বড় জোর একবার কি 2বার এরকম রেড হয়েছে। পুরো ব্যাপারটায় একটা ক্রোনোলজিক্যাল রিকনস্ট্রাকশন করতে হবে। ক্রোনোলজিক্যাল রিকনস্ট্রাকশন মানে দিন, সময়, সপ্তাহ অনুযায়ী পুরো 9 মাসের ঘটনাকে রিকনস্ট্রাক্ট করা এইভাবে সম্ভব। এটা করা হইলে কমন সেন্স আর ইনভেস্টিগেটিভ সব রিপোর্ট অনুসারে পাকিস্তান আর্মির কাউন্টার ইনসার্জেন্সির আসলে নিহতের সংখ্যা কয়েক হাজারে নেমে আসবে, আমি শিওর। এরপর সেই তদন্ত খালি বাঙালি না, ভারতীয় আওয়ামী সন্ত্রাসীরাতে যত অবাঙালি মুসলমান মারা গেছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সেটাও বের করতে হবে। দুটো সংখ্যায় কম্পেয়ার করে ঠিক করা হবে কে আগে কার কাছে মাপ চাইবে। এই তদন্ত শেষ হওয়ার আগে কেউ কারো কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। পররাষ্ট্র সচিব জসিম খুব লাপাইছিল পাকিস্তানের ক্ষমা চাওয়া নিয়ে। আবার পাকিস্তানের টিম আসতেছে, এবার ক্ষমা চাওয়া বালসাল এই আলাপ যে তুলবে না তার পাশার ছাল আমরা সব উঠায় ফেলা হবে। যদি বেশি ফালাফালি করে বাটাম একেবারে খুলে ফেলাম এবার, যদি কেউ এই আলাপটা তোলে। একবার যদি মুক্তিযুদ্ধের চেতনার কুরকুরে নিয়ে ওঠে তাদের।